আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিভিন্ন ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস নিয়ে, যেগুলো গ্লোবাল সিকিউরিটিতে অনেক বড় ইম্প্যাক্ট রাখে এবং রেখেছে এই যাবৎকালে। এর আগে যে ভিডিও সেখানে আমরা ডিসকাস করেছি যে স্নায়ু যুদ্ধের সময়ে যে যে ট্রিটিস বা এগ্রিমেন্টস গুলো হয়েছিল, যেগুলোর কারণে আসলে পরবর্তীতে অনেকগুলো ইম্প্যাক্ট ছিল, যেমন হচ্ছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল, তারপর ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এরকম অনেকগুলো এগ্রিমেন্টস ছিল যেগুলো আসলে অস্ত্র চুক্তি নিয়ে ছিল। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বর্তমান বিশ্ব রাজনীতিতে। সিকিউরিটি, গ্লোবাল সিকিউরিটি সেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো ওই ভিডিওতে যেগুলো আলোচনা করা হয়েছে ফার্দার, তারপরে থেকে আলোচনা আজকে শুরু হচ্ছে, এবং ওই ভিডিওটা দেখাটা খুব জরুরি। আহ এবার সে হচ্ছে শুরুতেই যেই ট্রিটি নিয়ে আমরা কথাবার্তা বলবো একদম শুরুতে, সেটা হচ্ছে মানে খুবই বলা যায় যে এই ট্রিটির জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা এরকম। তো এই ট্রিটিটা আসলে কি, একটা সেকেন্ড স্লাইডটা চেঞ্জ করে নিই। ওকে, শুরুতে হচ্ছে নিউ স্টার্ট যে ট্রিটি, এবং সিটিবিটি এবং বিডব্লিউসি, এই তিনটা ট্রিটি নিয়ে কথা বলবো। নিউ স্টার্ট, এটার আগে লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে স্টার্ট ওয়ান স্টার্ট টু নিয়ে কথাবার্তা বলেছি। যদি আমি একটু সংক্ষেপে জিনিসটাকে সাম আপ একটু মনে করিয়ে দিই, স্টার্ট ওয়ানটা ছিল এরকম যে আসলে অস্ত্র যেগুলো রয়েছে সেগুলোকে আসলে 30% হ্রাস করতে হবে, এরকমের ছিল। স্টার টু তে ছিল হচ্ছে যে অস্ত্রগুলো রয়েছে সেই অস্ত্রগুলোকে কমিয়ে আনতে হবে, আরো 3500-এর মধ্যে কমিয়ে আনতে হবে। তাহলে স্টার ওয়ানে বলা হচ্ছে 6000-এর মধ্যে কমিয়ে আনতে হবে, 6000-এর নিচে রাখতে হবে। স্টার টু তে বলা হচ্ছে যে 3500-এর নিচে কমিয়ে আনতে হবে। তার মানে স্টার ওয়ান স্টার টু গুলো মেইন কনসেপ্টই ছিল হচ্ছে অস্ত্রগুলোকে কমিয়ে আনতে হবে, বিভিন্ন ধরনের যে যে ক্ষেপণাস্ত্রগুলো, পারমাণবিক অস্ত্রগুলোকে, সেগুলোর সংখ্যাগুলো কমিয়ে আনতে হবে। নিউ স্টার্টে আসলে কি হয়, নিউ স্টারটা খেয়াল করি। নিউ স্টার্টে দেখা যায় যে এই নিউ স্টারটা আগে একটু খেয়াল করি যে স্টার্ট এটা আসলে কি। স্টার্টটা বলতে কি বোঝাচ্ছে, এটা অবশ্যই একটা অ্যাব্রিভিয়েশন, স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। সো আর্ম রিডাকশন নিয়েই মূলত কাজ করে, অর্থাৎ পরমাণু শক্তি বা হচ্ছে এই যে ক্ষেপণাস্ত্র বা আগ্নেয়াস্ত্র সেগুলো কমানো নিয়েই মূলত এগুলো কাজ করে। এই নিউ স্টারটা এটা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, এবং এর উদ্দেশ্য ছিল হচ্ছে দুটি দেশের মধ্যে দুই দেশের মধ্যে যে স্থাপিত হয়েছিল ক্ষেপণাস্ত্র, এগুলোর সংখ্যাগুলো কমিয়ে আনা এবং এতে হচ্ছে পারমাণবিক যুদ্ধের যে ঝুঁকি সেটাকে হ্রাস করানো। নিউ স্টার্ট ট্রিটির মধ্যে এটাই ছিল। এটাকে যদি একটু আরেক ডিটেলস আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে এই চুক্তিটা কিন্তু 5 বছর সম্প্রসারণ করার বিষয়ে একমত হয় নাই, যদিও এই চুক্তিটা হচ্ছে 2021 সালেই শেষ হয়ে গিয়েছে। এই চুক্তিটা 2021 সালে কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং স্বাক্ষরিত হয়েছিল 2010 সালে। কিন্তু জো বাইডেন এই চুক্তি থেকে বেরিয়ে, মানে রাশিয়া থেকে প্রস্তাব আসে যে আসলে এই চুক্তিটাকে লেন্দি করা হবে কিনা 5 বছর, বাট জো বাইডেনের সরকার সেটা আসলে লেন্দি না করে সেই বিষয় থেকে সরে আসে। তার মানে এই চুক্তিটা বর্তমানে কিন্তু কার্যকর নেই, 2021 সালে এই চুক্তিটা শেষ হয়ে গেছে, বাট এই চুক্তির ইম্প্যাক্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। এই চুক্তির যে স্থগিত করা হয় যখন এই চুক্তিটা, তখন আসলে দেখা যায় যে জাতীয় নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটিতে কিন্তু অনেক বড় একটা হ্যাম্পার আসে। তার মানে অস্ত্র নিয়ন্ত্রণের জায়গা থেকে আসলে দেশগুলো সরে আসা শুরু করে, এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এবং মূলত 2023 সালে নিউ স্টার চুক্তি থেকে রাশিয়া স্থগিত করে এবং রাশিয়া এখান থেকে বের আসে 2023 সালে। তো 2023 সালে মানে গত বছরই যেহেতু বের হয়ে আসে রাশিয়া এই জায়গা থেকে, সুতরাং এটা আসলে বর্তমান তার রাশিয়ার যে তাদের যে অস্ত্র বা পারমাণবিক শক্তি সেটাকে অনেক বেশি উন্নীত করতে চাইলেও এখন পারবে, যেটা আগে পারতো না। সুতরাং এটা অবশ্যই গ্লোবাল সিকিউরিটিতে একটা ইম্প্যাক্ট তো অবশ্যই ফেলবে। এবার সে হচ্ছে সিটিবিটি, যাকে মেইন নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। সো নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি এটা আসলে পারমাণবিক যে অস্ত্র সেই অস্ত্রের বিস্তার রোধে মূলত এটা পদক্ষেপটা নেওয়া হয়েছিল, এবং এটা 1996 সালে এই চুক্তিটি পাশ করা হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদে। এই চুক্তিটার মূল যে বিষয়বস্তু সেগুলোকে যদি একটু আলোচনা করা যায়, তাহলে হচ্ছে এই চুক্তির মূল বিষয় ছিল হচ্ছে সামরিক এবং অসামরিক ক্ষেত্রে সকল ধরনের পারমাণবিক যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো নিষিদ্ধ করতে হবে। তার মানে নামটা শুনেই বুঝতে পারছি, কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। নিউক্লিয়ার যে টেস্ট সেই টেস্টটাই বন্ধ করে দিবে। তার মানে নিউ স্টার যে ট্রিটি গুলো সেগুলো, বা এর আগে যে ট্রিটি গুলো ছিল সেই ট্রিটি গুলোতে কিন্তু বলা হচ্ছিল যে অস্ত্রের সংখ্যা কমাতে হবে, বাট এই ট্রিটিতে বলা হচ্ছে অস্ত্রের কোনো রকমের টেস্টও করতে পারবেন না, মানে কোনো ধরনের পরীক্ষাও করতে পারবেন না। এবং কোনো দেশ, এই ট্রিটিতে বলা হচ্ছে কোনো দেশ পারমাণবিক অস্ত্র বিক্রি করতে পারবে না, অস্ত্র তৈরিতে সাহায্য করতে পারবে না, সিটিবিটিতে বলা হচ্ছে। এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সাহায্য আহ করতে পারবে না, বরং পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি কমিয়ে আনতে হবে,
এই ট্রিটিতে বলা হচ্ছে, এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বৃদ্ধি করতে। তাহলে এই চুক্তির মূল কনসেপ্ট যদি আমি এক লাইনে বলি, সেটা হচ্ছে যে কোনোভাবে যদি পরীক্ষা করতে না দেওয়া হয় পারমাণবিক শক্তিগুলো বা এই অস্ত্রগুলো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই পারমাণবিক অস্ত্রগুলো কমে আসা শুরু করবে। তো এটাই ছিল। এবং এটাতে মূলত প্রস্তাবক দেশ হিসেবে অস্ট্রেলিয়া মূলত এগিয়ে আসে। অস্ট্রেলিয়া মূলত এই চুক্তিটা প্রস্তাব করেছিল, এবং এখানে 178টা দেশ অনুমোদন দিয়েছিল। তবে স্বাক্ষর করে অনুমোদন দেয়নি এরকম কিছু দেশ ছিল, যেমন যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান, ইসরায়েল। মানে খুব পাওয়ারফুল কয়েকটা দেশ। যুক্তরাষ্ট্র, চীন, মিশর, ইরান, ইসরায়েল প্রত্যেকটা পাওয়ারফুল দেশ। এই প্রত্যেকটা দেশই স্বাক্ষর করেছিল ঠিক, বাট অনুমোদন দেয় নাই। তার মানে এরা আসলে পারমাণবিক শক্তির যে পরীক্ষা, অর্থাৎ এই টেস্ট গুলো তারা ঠিকই করবে, বা করার জন্য তারা এগুলো বন্ধ করবে না। এটা বাংলাদেশ কিন্তু এখানে অনুমোদন দেয়, এবং তারিখটা 7 মার্চ 2000 সাল, এবং বাংলাদেশ এই চুক্তিটা অনুমোদন করে। এবং বাংলাদেশ মূলত এই সিটিবিটি যে চুক্তি, এটা পূর্ণ বাস্তবায়নে খুব বেশি সোচ্চার হওয়ার কারণটা খুব স্বাভাবিক, যে এই ধরনের বিষয়গুলো হলে, ইন্ডিয়া পাকিস্তানে যদি এগুলো হয়, তাহলে আসলে বাংলাদেশের উপর একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট পড়বে অবশ্যই। কারণ এই পারমাণবিক শক্তি যখন টেস্ট করা হয়, যখন আসলে পরীক্ষাগুলো চালানো হয়, তখন বিভিন্ন ধরনের পরিবেশের ক্ষতি হয়, যেটা বাংলাদেশের উপর অবশ্যই বা পরিবেশের উপর অনেক জলবায়ুর ক্ষতি করে ফেলবে। তো বাংলাদেশ এখানে খুব সোচ্চার এই চুক্তিটাতে। এরপর আসি বিডব্লিউসি। বিডব্লিউসি কে বলা হচ্ছে বায়োলজিক্যাল ওয়েপন কনভেনশন, বা জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি। জীবাণু অস্ত্রটা কি, নাম শুনে হয়তো আমরা বুঝে ফেলার কথা। জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি জীবাণু অস্ত্রের বিস্তার রোধে মূলত একটা আন্তর্জাতিক চুক্তি। তাহলে জীবাণু অস্ত্রের বিস্তার ঘটানো, এটা রোধ করা হবে। এবং 1972 সালের 10 এপ্রিল এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, এবং 1975 সালের দিকে সেটা কার্যকরিত হয়ে যায়। এই চুক্তির মূল বিষয়বস্তু কি ছিল? মূল বিষয়বস্তু নাম শুনেই বোঝা উচিত এই চুক্তির মূল বিষয়বস্তু কি থাকা উচিত। এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল হচ্ছে জীবাণু অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুত, এগুলোর ব্যাপার সব নিষিদ্ধ করতে হবে। কোনো বায়োলজিক্যাল ওয়েপন নিষিদ্ধ করবে, এবং জীবাণু অস্ত্রগুলো ধ্বংস করে দিবে। মানে যতগুলো জীবাণু অস্ত্র বর্তমানে এক্সিস্ট করে, সেগুলো সবগুলোকে ধ্বংস করে দেবে। এবং জীবাণু অস্ত্র নিয়ন্ত্রণের জন্য একটি যাচাই বাছাই ব্যবস্থা করা হবে। তো বিষয়গুলো খুব স্ট্রিক্টলি আসলে দেওয়া হয়, বাট সেগুলোকে ফলো করা হয় কি হয় না, সেটা একটা বিষয়। চুক্তির বর্তমান যে অবস্থা, সেই অবস্থাটা নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। এই চুক্তিটা কি যদিও খুব ইম্প্যাক্টফুল একটা চুক্তি ছিল, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চুক্তি। কারণ জীবাণু অস্ত্রটা আসলে খুব বেশি কার্যকরী হতে পারে যুদ্ধ ময়দানে। জীবাণু অস্ত্রটা মানে অন্য শত্রুপক্ষকে ঘায়াল করতে, এবং এটা আসলে জেনারেশন টু জেনারেশন অনেক দিন পর্যন্ত প্রভাব রাখতে পারে, এবং একটা জেনারেশনকে আসলে পঙ্গু করে দিতে পারে বলা যায়। যেমনটা কিনা হিরোশিমা নাগাসাকির মানুষগুলো এখনো আসলে পঙ্গুত্বর সাথে আসলে জন্মগ্রহণ করে, এখনো তার আশেপাশে যে এলাকাগুলো রয়েছে। তো এরকম। তো এই চুক্তির যে বর্তমান অবস্থা, সেটা হচ্ছে 189 দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে, এবং অনুমোদন দিয়েছে 185টি দেশ, এবং 8টি দেশ এই চুক্তিতে এখনো স্বাক্ষর করেনি। চুক্তি যাচাই বাছাই ব্যবস্থা এখনো পূর্ণাঙ্গভাবে স্থাপিত হয়নি। তার মানে এখনো এই চুক্তির যাচাই বাছাই ঠিকভাবে হয় নাই। এখানে বাংলাদেশের ভূমিকাটা ইম্পর্টেন্ট এই চুক্তিতে বাংলাদেশ 1972 সালে স্বাক্ষর করে, এবং 1974 সালে বাংলাদেশ চুক্তির অনুমোদন করে। বাট এই যে স্বাক্ষর করা, অনুমোদন করা, এটা কিন্তু বাংলাদেশের ফরেন পলিসির অনেক বড় একটা বিষয়, যে বাংলাদেশ আসলে ওই ধরনের সকল ধরনের চুক্তি স্বাক্ষর করে বা অনুমোদন দেয়, যেগুলো আসলে কোনো না কোনো ভাবে বাংলাদেশের ক্ষতির কারণ হলেও হতে পারে ইন ফিউচার, নিয়ার ফিউচার। এখানে স্বাক্ষর করেনি চাঁদ, তারপর হচ্ছে আহ ইসরায়েল, মাইক্রোনেশিয়া, এরকম টুভেলু, এরা আসলে স্বাক্ষর করেনি। এগুলো এমন একটা দেশ, এই দেশ এমন কয়েকটা দেশ আসলে এরা স্বাক্ষর করাটা না করাটা খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। বাট এরা যে স্বাক্ষর করেনি, এরা আসলে এই চুক্তিকে পূর্ণভাবে কার্যকর হতে হয়তো একটু হলেও বাধা দেয়। আর তাদের এই ধরনের বিষয়গুলোতে, এই গ্লোবাল সিকিউরিটি বিষয়গুলোতে খুব বেশি হস্তক্ষেপ বা প্রভাব নাই। বাট তাদের এই যে স্বাক্ষর না করাটা, এটা আসলে এই চুক্তিটাকে পূর্ণভাবে বাস্তবায়ন করতে দিচ্ছে না। এখানে হতে পারে যে অন্য অন্য কোনো মহলের এখানে ষড়যন্ত্র বা প্রভাব বিস্তার থাকতে পারে, কারণ চাঁদের মতো একটা দেশ বা টুয়েলের মতো একটা দেশ, এই দেশগুলো আসলে অন্যান্য দেশগুলো যদি, বড় বড় দেশগুলো, পাওয়ারফুল দেশগুলো যদি এদেরকে থ্রেট দেয়, তাহলে এই দেশগুলো আসলে কিছুই করতে পারে না। এই দেশগুলো ওই দেশের কথাগুলোই তখন শুনতে এক প্রকার বাধ্য হয়ে যায়। এবার সে কেমিক্যাল ওয়েপন্স যে কনভেনশন, সেটা আসে একটু আগে। বায়োলজিক্যাল ওয়েপন এবং কেমিক্যাল ওয়েপন, রাসায়নিক যে অস্ত্র, সেই অস্ত্র সংক্রান্ত চুক্তি। তো রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি, যেটাকে বলা হচ্ছে CWC, এটা রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধে একটি আন্তর্জাতিক চুক্তি। নাম শুনে বুঝতে পারার কথা। 1993 সালে স্বাক্ষরিত হয়, এবং কার্যকর হয় 1997 সালে। এবং এই চুক্তির মূল বিষয়বস্তু ছিল হচ্ছে সকল রাসায়নিক অস্ত্র হ্রাস করা। তাহলে নাম শুনেই আমরা বুঝতে পারছি। একটু আগে যখন দেখলাম যে, যখন আমাদের যখন বায়োলজিক্যাল ওয়েপন হ্রাস করার যে চুক্তিটা, অর্থাৎ বায়োলজিক্যাল ওয়েপন্স কনভেনশন, সেখানেও কিন্তু বায়োলজিক্যাল ওয়েপন ধ্বংস করার কথাবার্তা বলা হচ্ছে, এবং কোনো রকম উৎপাদন উন্নয়ন করা যাবে না। ঠিক তেমনি যখন আসলে কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনের কথাবার্তা বলছে, তখন বলা হচ্ছে কেমিক্যাল কোনো ওয়েপন উৎপাদন, ব্যবহার, স্থাপন বা হস্তান্তর করা যাবে না। এবং রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য একটা যাচাই বাছাই ব্যবস্থা স্থাপন করতে হবে, যেটা ওখানে বলা হচ্ছিল।
এই চুক্তিতে স্বাক্ষর করে নাই উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান, মিশরের মতন দেশগুলো। তো এগুলো আসলে ওই তো বললাম যে একটা অন্য কোনো মহলের প্রভাবের উপরেই হয়তো এই দেশগুলো আসলে এই ধরনের চুক্তি থেকে বের হয়ে আসে, যদিও উত্তর কোরিয়া হিসেবে আলাদা। উত্তর কোরিয়া মূলত এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করলে তাদেরই হয়তো সিকিউরিটি, তাদের যে পাওয়ার, সেই পাওয়ার হয়তো হ্যাম্পার হতে পারে, বাট সেটা আমাদের এখানকার আলোচ্য বিষয় না। তো যে নেক্সট যে বিষয় সেটা হচ্ছে ইউএন ক্লজ, বা এটা বা মানে সমুদ্রের আইনি কাঠামো। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ইকোনমিক, বর্তমান যে ওয়ার্ল্ড ইকোনমি, সেই ইকোনমিতে বলা হয়ে থাকে যে সমুদ্র যার পৃথিবী তার। সমুদ্রের উপর বেস করে অর্থনীতি চলে, সমুদ্রের উপর বেস করে সামরিক শাসন, নৌবাহিনীর শাসন চলে, স্ট্রেট গুলো, প্রণালী গুলো বা যে চ্যানেল গুলো, সেগুলোর উপর প্রভাব বিস্তার করে আসলে অনেক দেশ অনেক কিছু করে ফেলতে পারে। এক সিঙ্গাপুর, তাদের কাছে আসলে একটা স্ট্রেট থাকার কারণে, তারা আসলে একটা পোর্ট বানিয়ে ফেলার কারণে তারা অনেক ডেভেলপ করা শুরু করেছিল ওই স্ট্রেটের উপর বেস করেই। সো ইউএন ক্লজ বা সমুদ্রের যে আইন বা সীমা, এগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করবো এখন। সমুদ্র আইন বিষয়ক যে কনভেনশন বা সমুদ্রী আইনি যে কাঠামো, সেটাকে বলা হচ্ছে ইউএন ক্লজ, ইউএন CLOS। তো 1960 সালের আগে সমুদ্রে ছিল জর্জার মুলুক, তার একটা সিচুয়েশন। তো এর ফলে যে কি হতো, যে দেশের শক্তি বা প্রযুক্তি যত বেশি ছিল, ওই দেশ তারাই সমুদ্র শাসন করতো। এই নিয়ন্ত্রণের একটা পরিস্থিতির ফলে সমুদ্রের অপচয় হওয়া শুরু করতো। সমুদ্রের মধ্যে যে প্রাকৃতিক সম্পদ, সেগুলো সমস্যা হতো এবং সংঘাত তৈরি হতো। এবং এর ফলে জাতিসংঘ আসলে সমুদ্র বিষয়ক আইন বা কনভেনশন, আহ ইউএন ক্লজ, এটা প্রণয়ন করা শুরু করে। সো ইউএন ক্লস এর একটা ক্রমবিকাশ একটু আলোচনা করা দরকার। যে ইউএন ক্লস 1958 সালে প্রথমে আসলে সমুদ্র সীমা, মহাদেশীয় সেলফ, উচ্চ সমুদ্র, মাছ ধরা ইত্যাদি বিষয়ে 4টি চুক্তি স্বাক্ষরিত করে। কবে? 1958 সালে। এবং ইউএন ক্লস এর 1 নাম্বার ধারা ছিল এটা। এবার পরবর্তীতে এটা আপডেটেড ভার্সন 2 বছর পরে আসে, 1960 সালে ইউএন ক্লস 2 আসে, যেখানে সমুদ্র সীমা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। তাহলে আপডেটেড ভার্সন আসলে 1960 সালে। 1973 থেকে 1982 সাল পর্যন্ত ইউএন প্লাস থার্ড যে ভার্সন, থার্ড এডিশন, সেটা চলে আসে। সেখানে আসলে কি দেখা যায়? সেখানে দেখা যায় যে আহ আহ সেখানে দেখা যায় যে সমুদ্রের সকল দিক অন্তর্ভুক্ত করে একটি ব্যাপক কনভেনশন প্রণয়ন করা হয়। তাহলে এই যে ডেভেলপমেন্ট গুলো ইউএন ক্লাস 1 থেকে 3 পর্যন্ত আসে কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে গেছে, অনেকটা এই রিভার্স এরিয়া কভার করে ফেলছে। এবং ইউএন ক্লসের যে প্রধান প্রধান দিক, সেই দিকগুলো নিয়ে যদি আলোচনা করতে চাই, মেরিটাইম জোন, ইউএন ক্লস মেরিটাইম জোন, এটা নিয়ে আলোচনা করা খুব জরুরি। মানে কতটুকু সমুদ্র সীমা, অর্থনৈতিক সমুদ্র সীমা, রাজনৈতিক সমুদ্র সীমা, এগুলো আসলে আমরা খুব ফ্রিকোয়েন্টলি দেখি। এই জিনিসগুলো একটু বোঝা জরুরি। তো সমুদ্রকে বিভিন্ন অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলের উপকূলীয় রাষ্ট্রের যে অধিকার বা কর্তব্য নির্ধারণ করা হয়, সেটাই মূলত এই মেরিটাইম জোন। তো সমুদ্র সীমাটা আসলে উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক যে সমুদ্র সংলগ্ন অঞ্চল বা একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল, বা যেটাকে ইইজেড বলা হয়, মহাদেশীয় সেলফের সীমা নির্ধারণ করা হয় এই ইউএন ক্লস মেরিটাইম জোনের মাধ্যমে। সমুদ্রের সম্পদের বন্টন, সংরক্ষণ কি কোন দেশ কতটুকু পাচ্ছে, এটার উপর বেস করে। পরিবেশগত সুরক্ষার উপর গুরুত্ব দেয়, এবং সমুদ্রগত গবেষণা দিয়ে গুরুত্ব দেয়। বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গুরুত্ব দেয়, এবং সমুদ্র আইন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রয়েছে, ITLOS, প্রতিষ্ঠা করা হয়েছে। এটা ইউএন ক্লস প্রতিষ্ঠা করেছে। ইউএন ক্লস একটু গুরুত্বটা বিবেচনা করা দরকার আমাদের। ইউএন ক্লস সমুদ্রের আইনি কাঠামো প্রতিষ্ঠা করে, সমুদ্রের শান্তি এবং নিরাপত্তা রক্ষা করে। সমুদ্রের আইনি কাঠামো অর্থাৎ সমুদ্রের মধ্যে কতটুকু কার পানি, কতটুকুর মধ্যে কে মাছ শিকার করবে, কতটুকুর মধ্যে কে বিজনেস করতে পারবে, কতটুকুর মধ্যে কার জাহাজ ভিড়তে, কতটুকু পর্যন্ত ঘুরতে পারবে, সবকিছু আসলে ইউএন ক্লস এর কারণেই ঠিকঠাক করা যায়। এবং সমুদ্রের সম্পদের যে ন্যায্য এবং টেকসই ব্যবহার নিশ্চিত করা হয়। কারণ যদি মানে একটা দেশের মানে খুব কাছে এক সমুদ্রের দেখা গেল যে প্রাকৃতিক গ্যাস বা কিছু পাওয়া গিয়েছে, মিনারেলস পাওয়া গিয়েছে, তো সেটা আসলে কোন দেশ পাবে, সেটা আসলে কি হবে, সেগুলো আসলে এটা নির্ধারণ করে। পরিবেশগত সুরক্ষা এবং সমুদ্র দূষণ রোধে ভূমিকা পালন করে অবশ্যই, এবং সমুদ্রগত গবেষণা এবং সহযোগিতা বৃদ্ধি করে, এবং সমুদ্র সংক্রান্ত যত আইনের যত বিরোধ রয়েছে, সেই বিরোধগুলো নিষ্পত্তিতে কাজ করে। ইউএন ক্লস ম্যারিটাইম যে জোন, এই ম্যারিটাইম জোন নিয়ে আরো বিস্তারিত আমাদের আরেকদিন আলোচনা করতে হবে। সেদিন শুধুমাত্র ইউএন ক্লস যে ম্যারিটাইম জোন, সেটা নিয়ে আসলে ডিটেইলস আলোচনা করতে হবে, কারণ এটা নিয়ে অনেক কথাবার্তা রয়েছে। এবং বাংলাদেশে আসলে পানি বন্টন চুক্তির মতন বিভিন্ন ধরনের চুক্তি ইউএন ক্লস এর অনেক বড় ভূমিকা রয়েছে, বঙ্গোপসাগর নিয়ে কিংবা যে সেন্ট মার্টিন নিয়ে। তো আমাদের ইউএন ক্লস ম্যারিটাইম জোন নিয়ে একটা এক্সক্লুসিভ আলোচনা
করতে হবে, যেমন এক্সক্লুসিভ ইকোনমিক জোন নিয়ে আলোচনা করতে হবে, তার মহীসোপান বা কন্টিনেন্টাল সেলফ নিয়ে আলোচনা করতে হবে, বাংলাদেশের সমুদ্র বিজয়ে ভারত মায়ানমারের ক্ষেত্রে বাংলাদেশের যে একটা সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আলোচনা করতে হবে, এবং এর ফলে কি আউটপুট এসেছে সেটা নিয়ে আলোচনা করতে হবে। তো এটা আজকের আমাদের আলোচ্য বিষয় নয়, বাট ইউএন ক্লজটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এবার নেক্সট যে কয়েকটা বিষয় আমরা আসবো সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা ইউএইএ, যে সরি আইএইএ, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তো এটা নাম শুনি বুঝতে পারছি যে এটা আসলে কাজ কি হবে। এর কাজ হচ্ছে বা উদ্দেশ্য ছিল হচ্ছে বিশ্বে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করা। তাহলে বুঝা একটু, এই আইএইএ বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর গঠনের উদ্দেশ্য ছিল বিশেষ পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যের ব্যবহার রোধ করবে কাজ করা। তাহলে এই চুক্তিটার আগে যে চুক্তিগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সবগুলোতে কিন্তু পারমাণবিক শক্তি কমাইতে হবে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যাবে না, বন্ধ করতে হবে, এই টাইপের বিষয় ছিল। বাট এইখানে বলা হচ্ছে যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই, কিন্তু সামরিক কাজে ব্যবহার করতে পারবেন না, শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। এবং এটার জন্য এই এজেন্সিটা 2005 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল, যদিও 1957 সালে এটি যাত্রা শুরু করে। এবং তবে এখানে জাতিসংঘভুক্ত 4টা দেশ আছে যারা হচ্ছে আসলে এই এজেন্সির সদস্য নয়। তারা হচ্ছে মিশর, ইসরায়েল, উত্তর কোরিয়া, দক্ষিণ সুদান। খেয়াল করবেন, ইসরায়েল এই ধরনের যেগুলো ব্যতিক্রম জিনিস, যে সদস্য নয় এটা টাইপের জিনিস, মিশর এবং ইসরায়েল এই দুটা ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়, উত্তর কোরিয়াও দেখা যায় মাঝে মাঝে। তো আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এরপর আমরা কথাবার্তা বলবো ইউনাইটেড নেশনস অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স, জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা। এইটা আসলে আহ বুঝতেই পারছি যে এটা আসলে নিরস্ত্রীকরণ করা নিয়ে কাজ করে। তার মানে কি, অস্ত্রগুলোকে কমানো, অস্ত্রগুলোর ব্যবহার বন্ধ কিংবা ব্যবহার বিস্তার যেন রোধ করা যায় সেটা, এবং আর্মস কন্ট্রোল নিয়ে কাজ করে। এবং এরা আসলে আহ এর জাতিসংঘের একটা বলা যায় যে অনেক বড় একটা পোর্শন, অনেক গুরুত্বপূর্ণ একটা মানে স্থান হোল্ড করে, যেখানে আসলে এই ডিসআর্মামেন্ট প্রসেসটা তাদের মাধ্যমে অনেকটা মানে প্রায় পুরোটাই হয়ে থাকে। সো ইউএনএসসি বা সিকিউরিটি কাউন্সিলের সাথে এটার অনেকটাই সাদৃশ্যপূর্ণ, মানে অনেকটাই বিষয় রয়েছে, মানে অনেকগুলো সাদৃশ্য বিষয় রয়েছে। যেখানে আসলে সিকিউরিটি কাউন্সিল যেখানে নিরাপত্তা নিয়ে কাজ করে, এখানে আসলে তারা এই নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য কিভাবে আসলে আমাদের পারমাণবিক শক্তির ব্যবহার সামরিক ক্ষেত্রে কমানো যায় বা বন্ধ করা যায়, কিংবা অন্য যে আর্মস গুলো রয়েছে, পার্ট আর্মস বা আগ্নেয়াস্ত্র যেগুলো রয়েছে এগুলো কিভাবে বন্ধ করা যায় বা কমানো যায় সেগুলো নিয়েই কাজ করে। নেক্সট আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে অর্গানাইজেশন ফর ফর প্রহিবিশন অফ কেমিক্যাল ওয়েপন্স বা OPCW। সো কেমিক্যাল ওয়েপন্স গুলোর বন্ধ নিয়ে, মূলত নিরস্ত্রীকরণ নিয়ে মূলত এই এগ্রিমেন্টটা, সেটা হচ্ছে আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা। এবং ঘুরে ফিরে আবার একটা বিষয় একটু এখানে ক্লিয়ার করে রাখা ভালো, জাতিসংঘভুক্ত 4টা দেশ আছে যারা আসলে এটারও সদস্য নয়। তারা কে কে? স্বাভাবিকভাবে মিশর থাকবে, ইসরায়েল থাকবে, সাথে উত্তর কোরিয়া এবং দক্ষিণ সুদান আছে। এবং এরা আসলে কাজ করে মূলত প্রথমে ভেরিফাই করে, তারপর ভেরিফাই করে যে কোথায় কি ঠিকভাবে চলছে কি চলছে না সেগুলোকে দেখাশোনা করে, তারপর অ্যাসিস্ট করে বিভিন্ন জায়গায় যেখানে দরকার কেমিক্যাল ওয়েপন্স বন্ধ করার জন্য, এবং তারপর প্রমোশন চালায় যে আমরা যাতে কেমিক্যাল ওয়েপন্স বন্ধ না করে অন্য কিছু করি, যারা হচ্ছে এগুলো ভালো কাজ করে তাদেরকে প্রমোট করে খুব বেশি। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে এগ্রিমেন্টস গুলো রয়েছে, এই যে আমাদের অর্গানাইজেশন গুলো রয়েছে, এইগুলো আসলে এতক্ষণ ধরে যে আমরা কথাবার্তা বললাম এগুলোকে যদি ইন সামারি আমরা 1 লাইন 2 লাইন করে কথাবার্তা সাম আপ করি। সো নিউ স্টার্ট যেই ট্রেডিটা ছিল সেটা আসলে কি করে, সেটা আমাদের আর্মস যে কন্ট্রোল, সে আর্মস কন্ট্রোল করে থাকে এরা মূলত। তার মানে হচ্ছে যখন আমরা চিন্তা করি যে আমাদের আর্মস কন্ট্রোল করা দরকার, কিংবা কিংবা হচ্ছে আমরা চিন্তা করি না, তখন আসলে বৈশ্বিক মহলে চিন্তা করে, যে চিন্তাও শুধু করে না, আসলে আর্মস কন্ট্রোল করা তো খুব জরুরি। সো এই আর্মস কন্ট্রোল করার অন্যতম বড় একটা ট্রেডি হচ্ছে নিউ স্টার্ট। এর আগে স্টার্ট 1 স্টার্ট 2 আমরা আলোচনা করেছি একটা ভিডিওতে, এর আগের ভিডিওতে। এটা দেখার অবশ্যই আহ্বান থাকবে। সিটিবিটিতে অবশ্যই আমাদের নিউক্লিয়ার যে শক্তিগুলো ব্যবহার করার জন্য বা অস্ত্রগুলো তৈরি করার জন্য টেস্ট করা তো দরকার। তো সিডিবিতে বলা হচ্ছে টেস্টই করা যাবে না, টেস্টই ব্যান। বিডব্লিউসি তে বলা হচ্ছে যে বায়োলজিক্যাল ওয়েপন ধ্বংস করে দেওয়া হবে, কোন রকমের মানে কোন রকমের আদান প্রদান করা যাবে না, কোন রকমের উন্নয়ন করা যাবে না, কাউকে সাহায্য করা যাবে না এগুলো বানাতে। কেমিক্যাল ওয়েপন্স কনভেনশনে বলা হচ্ছে যে এই ধরনের সেইম, যে কোন রকম কেমিক্যাল ওয়েপন্স ব্যবহার করা যাবে না, উন্নয়ন করা যাবে না, হস্তান্তর করা যাবে না, কোন ধরনের কাউকে সাহায্য করা যাবে না বানাতে।
ইউএন ক্লজ সমুদ্রের আইন বিষয়ক যত সমস্যা, সমুদ্রের মধ্যে পানি বন্টন, সমুদ্রের মধ্যে সম্পদ বন্টন, জায়গা, অর্থনৈতিক অঞ্চল, ইকোনমিক জোন, রাজনৈতিক অবস্থা, ইচ এন্ড এভরিথিং, সমুদ্র নিয়ে যত সমস্যা নিয়ে কাজ হয় সবকিছুর মেইন মাথা হচ্ছে ইউএন ক্লজ। এবার IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এরা শুধু একটা মানে এক প্রকার সলিউশন নিয়েই আসছে যে আসলে পারমাণবিক শক্তি ব্যবহার করার দরকার থাকতে পারে, কিন্তু সামরিক কাজে ব্যবহার করতে পারবেন না, যদিও সেটা খুব বেশি ফিজিবল না, সেটা দিন শেষে কলাপস করবেই, কারণ এটা সম্ভব না। কারণ পারমাণবিক শক্তি থাকলে বা এই অ্যাটমিক এনার্জি থাকলে আসলে সামরিক কাজে ব্যবহার করে নিজেদেরকে উন্নত করার চেষ্টাটা করাটা খুব স্বাভাবিক প্রত্যেকটা দেশের কাছে। ইউএনওডিও, ইউএন অফিস ফর ডিসআর্মামেন্ট অ্যাফেয়ার্স, তার মানে নিরস্ত্রীকরণ যে সংস্থা, সেটা আসলে কাজ করে যেভাবে আসলে ওয়েপন্স গুলো যাতে কমানো যায়। এন্ড লাস্টলি হচ্ছে আমাদের কেমিক্যাল যে ওয়েপন্স, সেগুলো নিয়ে কাজ করার মতন OPCW আর একটা সংস্থা, যেটা আসলে CWWC অর্থাৎ কেমিক্যাল ওয়েপন্স কনভেনশন, এটার সাথে এটার মতনই করেই কাজ করে, খুব বেশি ডিফারেন্স নাই, তাদের উদ্দেশ্য একই, তারা হচ্ছে কেমিক্যাল ওয়েপন্স ধ্বংস করতে চায়, কোনো রকম বিস্তার করতে দিতে চায় না। এই শেষ হয়ে গেল আমাদের আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করেছি আসলে অনেকগুলো ট্রিটিস, অনেকগুলো এগ্রিমেন্টস নিয়ে, যেগুলো আসলে বর্তমান ওয়ার্ল্ডে খুব বেশি ক্রুশিয়াল রোল প্লে করে সিকিউরিটি, গ্লোবাল সিকিউরিটি নিয়ে। সুতরাং গ্লোবাল সিকিউরিটি নিয়ে নেক্সট কোনো ভিডিওতে আমরা আরো বেশি ডিটেলস কথা বলবো, এবং নেক্সট ভিডিওতে আমরা ইউএন ক্লজ এর ম্যারিটাইম জোন কিংবা এইগুলো বিষয়ে আলোচনা করবো বিস্তারিত। আজকের ভিডিওতে বা আজকের আলোচনায় এটুকুই। ধন্যবাদ। দেখা হচ্ছে খুব জলদি অন্য কোনো একটা ভিডিওতে।